ক্রিপ্টন পৃথিবী থেকে অনেক উন্নত এই গ্রহ। এখানে কোনো শিশুর জন্মের জন্য কোনো মায়ের কষ্ট করতে হয় না। এখানকার টেকনোলজি এতই উন্নত ছিল, শিশুদের জন্মের জন্যও কোনো এক টেকনোলজির ব্যবহার করা হতো। বিগত 100 বছরের মধ্যে কোনো এরকম খবর পাওয়া যায়নি যেখানে কোনো মহিলা একজন বাচ্চাকে জন্ম দিয়েছে। আর সেটাই এখানে দেখতে পাই জরেল, যে একজন সায়েন্টিস্ট, সে তার বাচ্চাকে নর্মালভাবে ডেলিভারি করিয়েছে। এটা খুশির খবর হলেও তার মাথায় এখন অন্য চিন্তা ঘুরছে। সেজন্যই সে যখন তার লিডারদের কাছে যায়, বলে আমাদের গ্রহ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। আর তার কারণ আমরা নিজেরাই, আমাদের নিজেদের করা মাইনিং। আমরা আমাদের প্ল্যানেটের মধ্যে থেকে এত মাইনিং করেছি যে কারণে এর ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যানেট ধ্বংস হয়ে যাবে। তাই আমি রিকোয়েস্ট করছি তোমরা আমাকে কোডেক্স দাও যাতে আমাদের প্রজাতিকে আমি বাঁচাতে পারি। ঠিক তখনই এদের গ্রুপের জেনারেল জর্ড সেখানে এসে লিডারদের বলে, তোমরা শুধু নামে মাত্রই লিডার, তোমরা এমন কিছুই করনি যাতে আমাদের প্রজাতি আরও উন্নতি লাভ করতে পারে। আর এই কথা বলেই সে কয়েকজন লিডারকে সেখানেই মেরে ফেলে। জেনারেল জর্ড আর জরেল দুজনেই বন্ধু ছিল, কিন্তু দুজনের চিন্তা ভাবনার মধ্যে অনেক পার্থক্য ছিল। যেখানে জরেল চাইছিল এই গ্রহের সবাইকে বাঁচাতে, কিন্তু তাদের জেনারেল জর্ড চাইছিল শুধু যারা হাইব্রিড তাদেরই বাঁচাতে, কারণ কোনো দুর্বল প্রজাতির অস্তিত্ব সে রাখতে চায় না। আর তাদের দুজনের কথা কাটাকাটিতে জর্জ জরেলকে বন্দি করে ফেলে, কিন্তু যেন তেন প্রকারে জরেল তাদের কাছ থেকে পালাতে সক্ষম হয়। সে একটুও সময় নষ্ট না করে সেই জায়গায় যায় যেখানে কোডেক্স আছে। জলের নিচে এমন একটা জায়গা ছিল যেখানে বাচ্চাদের ফার্মিং করা হতো, আর এই গ্রহের শিশুদের এইভাবেই তৈরি করা হতো, যাদের এনার্জি আসতো কোডেক্স থেকে। জরেল সেখান থেকে কোডেক্স নিয়ে সোজা চলে আসে তার বাচ্চার কাছে, আর কোডেক্সের যত এনার্জি সে সবটাই ট্রান্সফার করে তার বাচ্চার মধ্যে, আর একটা ছোট্ট স্পেসশিপের মধ্যে তার বাচ্চাকে রেখে প্ল্যানেট আর্থের দিকে পাঠিয়ে দেয়। আর এসবের পর সেখানে চলে আসে জর্ড। তাদের সঙ্গে এরকম গাদ্দারি করার জন্য জর্জ জরেলকে সেখানেই মেরে ফেলে, আর তার স্ত্রীর কাছে শুনতে থাকে, সত্যি কথা বল, কোডেক্স কোথায়? কিন্তু সে কিছুতেই তার মুখ খোলে না। আর এর মধ্যে ওই গ্রহের উপরের স্তরের যে হাই সিকিউরিটি টিম, তারা এসে জেনারেল জর্ড আর তার লোকদের ধরে ফেলে, আর সাজা হিসাবে তাদের ফ্রিজ করে ছোট্ট ছোট্ট স্পেসশিপের মধ্যে বন্দি করে তাদের মহাশূন্যে ছেড়ে দেয়। আর এই ঘটনার কয়েক মাস পর, যেমনটা জরেল বলেছিল, এই গ্রহ পুরোপুরি ব্লাস্ট হয়ে যায়। এর কয়েক বছর পর আমরা দেখতে পাই পৃথিবীতে জরেলের ছেলে বাকি বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করছে। ক্রিপ্টন গ্রহে তার নিজের মা বাবা তার নাম কার্ল রাখলেও পৃথিবীতে এর নাম ক্লার্ক কেন্ট, যে অন্য বাচ্চাদের মতো মোটেও ছিল না। যে কোনো বন্ধ জিনিস সে খুব সহজেই দেখতে পারত, এমনকি খালি চোখে মানুষের শরীরের ভেতরের হাড় দেখা তার কাছে নর্মাল ব্যাপার। আর অনেক অনেক দূরের আওয়াজও তার কানের কাছে এমনভাবে বাজত যেন তার কানের কাছে কেউ চেঁচাচ্ছে। আর এই সমস্ত জিনিসই তাকে খুব ডিস্টার্ব করত। ক্লার্কের মধ্যে অনেক শক্তি, সে রেগে গেলে অনেক কিছুই করতে পারে, কিন্তু কখনোই স্কুলে কারোর সামনে সে সেটা করে না। আর এর কারণ তার বাবা জোনাথন কেন্ট, যে তাকে পৃথিবীতে সেই ছোট্টবেলা থেকে বড় করছে। সময়ের সাথে সাথে ক্লার্ক বড় হতে থাকে। স্কুলের বাকি বাচ্চারা তাকে বুলি করলেও শুধু তার বাবার কথা রাখতে সে চুপচাপ থাকতো। এমন একটা দিন ক্লার্ক তার স্কুল বাসে বসে ট্যুরের জন্য যাচ্ছিল। তার বন্ধুদের মধ্যে একটা ছেলে, যে তাকে সবসময় বুলি করত, সে অনেক কিছু বলা সত্ত্বেও ক্লার্ক চুপ করে তার কথা শুনতে থাকে। এমন সময় ড্রাইভারের কারণে সেই বাস ডিসব্যালেন্স হয়ে সোজা জলের মধ্যে পড়ে। ধীরে ধীরে বাসের ভেতর জল ভরায়, সমস্ত বাচ্চা সেখান থেকে ডুবতে থাকে। এইসবের পরেও চুপ থাকা যায় না, সে তার শক্তি ব্যবহার করে পুরো বাস সে জল থেকে উঠিয়ে আনে। কিন্তু তখনও বাসের ভেতর একটা ছেলে ছিল না, সেই ছেলেটা যে তাকে সব সময় ডিস্টার্ব করতো। কিন্তু এর সাজা সে মৃত্যুদণ্ড দিতে পারে না, তাই তাকেও বাঁচানোর জন্য ক্লার্ক জলে ঝাঁপ দেয়। সেদিন ক্লার্কের জন্য স্কুলের সমস্ত বাচ্চাই বেঁচে যায়। বিকাল হতেই ক্লার্কের বাড়ি সেই বাচ্চাটির গার্জিয়ান আসে। ক্লার্কের বাবাকে বলে, তোমার ছেলে কোনো নর্মাল মানুষের মতো মানুষ না, ওর মধ্যে অনেক শক্তি আছে যেটা ভালো কাজে ব্যবহার করতে পারে, তবে তুমি কেন এভাবে রাখছো ওকে? ক্লার্কের বাবা শুধু তাদের কথা চুপচাপ শোনে, একটা কথার উত্তর দেয় না। কিন্তু তারা যখন চলে যায়, সে ক্লার্কের কাছে এসে বলে, তোমাকে তো আমি বলেছিলাম তোমার শক্তি পৃথিবীর মানুষের জন্য না, এখানে শুধু ভালো মানুষ না, এখানে খারাপ মানুষও থাকে, তোমাকে এটা লুকিয়ে রাখতে হবে, সেটা তুমি কেন বুঝতে পারো না? কিন্তু ক্লার্ক কান্না করতে করতে বলে, তাহলে আমি কি করতাম? আমি সবাইকে নিজের চোখের সামনে মরতে দেখতাম, তাহলে আমি অন্য সাধারণ বাচ্চাদের মতো কেন না? এরকম শক্তি আমার মধ্যে কেন এসছে? এর থেকে ভালো নাই থাকতো। এরপর ক্লার্ককে সেই জায়গায় নিয়ে যায় তার বাবা, যে স্পেসশিপের মাধ্যমে ছোটবেলায় সে এখানে এসেছিল, আর তার হাতে একটা ছোট্ট চাবি দিয়ে বলে, এটাও তোমারই জিনিস, যেটা আগলে আমি এজন্যই রেখেছি, একদিন হয়তো তোমার এটা কাজে লাগবে। তুমি অন্য গ্রহ থেকে এখানে এসেছিলে,
যেখানে হয়তো তোমার নিজের মা বাবা আছে, আর তারা নিজের বাচ্চাকে কোনো স্পেসশিপে এভাবে ছেড়ে দেবে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি এখনও ততটা বড় হওনি যে সেই কারণ খুঁজে বের করবে। তোমাকে আমি এখন এটা অবশ্যই বললাম, একদিন তুমি নিজেই খুঁজে বের করো যে তোমার জীবনের লক্ষ্য কী, তারা কেন পাঠিয়েছিল তোমাকে এখানে। দেখতে দেখতে কয়েক বছর পর ক্লার্ক বড় হয়ে যায়। এমন একটা দিন ক্লার্ক তার মা বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ সেখানে এক বিরাট টর্নেডো চলে আসে। কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম হওয়ার কারণে সবাই সবার গাড়ি রেখে সেখান থেকে ছুটতে থাকে। কিন্তু জনাথনের মনে পড়ে গাড়িতে তাদের কুকুরটা রয়ে গেছে। ক্লার্ককে সেখানে দাঁড়াতে বলে সে নিজেই সে কুকুরকে আনতে যায়, কিন্তু কুকুরটিকে বের করার পর সে যখনই বেরোবে, দুর্ভাগ্যবশত সে গাড়ির ফাঁকে তার পা আটকে যায়। ক্লার্ক তাকে বাঁচাতে চায়, কিন্তু তার বাবা তাকে বলে, ক্লার্ক, এটা ঠিক সময় না তোমার শক্তি পুরো পৃথিবীর সামনে আসার জন্য। শুধু বাবার কথা রাখতে তার নিজের চোখের সামনে তার বাবাকে মরতে দেখতে হয়। এসবের পর ক্লার্ক বুঝতে পারে সে এখন অনেক বড় হয়েছে, তাই সে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে আর খুঁজতে থাকে তার সেই লক্ষ্য। কখনো সে কোনো হোটেলে ওয়েটারের কাজ করে, বা কখনো কোনো জাহাজে ওয়ার্কার হিসাবে। এমন একটা দিন যে জাহাজে সে কাজ করত, সে জাহাজে একটা দুর্ঘটনার কারণে পুরো জাহাজে আগুন লাগে। যেহেতু সুপার পাওয়ারের জন্য আগুনের মধ্যেও ক্লার্কের কিছুই হতো না, সে সবাইকে সেখান থেকে খুব সহজেই বাঁচায়। যেহেতু সবাই তাকে দেখে ফেলেছিল, তাই চুপচাপ সেখান থেকেও বেরিয়ে পড়ে তার পরবর্তী কাজের জন্য। আর এভাবেই ঘুরতে ঘুরতে ক্লার্ক চলে আসে ক্যানাডিয়ান আর্কটিকে। এখানে আরও একজন আমরা জার্নালিস্টকে দেখতে পাই, যার নাম লুইস লেন। যাদের টিম খবর পেয়েছে এই ক্যানাডিয়ান আর্কটিকের বরফের নিচে জমে থাকা জায়গায় একটা স্পেসশিপের খবর পেয়েছে তারা। আর রাতে যখন চেক করার জন্য ক্যামেরা দিয়ে সেখানে ফটো তুলছিল লুইস লেন, সেই ফটো ভালো করে দেখে সে বুঝতে পারে ওই -40 ডিগ্রি টেম্পারেচারেও একটা লোক কোনো অসুবিধা ছাড়াই সেখান দিয়ে চলছিল। এটা দেখে লুইস একটু সন্দেহ করে, আর সে প্ল্যান করে তাকে পিছু করার। ওই ব্যক্তি আর কেউ না, ক্লার্ক। ক্লার্ক তার সুপার পাওয়ারের মাধ্যমে চোখের লেজার দিয়ে সেই বরফ গলিয়ে সেইখানে যাচ্ছিল। আর এভাবেই লেজারের মাধ্যমে বরফ গলাতে গলাতে ক্লার্ক পৌঁছে যায় সেই স্পেসশিপের কাছে। আর তার ভেতরে গিয়ে ঠিক সেই রকম একটা শেপ দেখতে পায়, যেরকম চাবি তার বাবা তাকে দিয়েছিল। আর ওই চাবি জায়গা মতো ফিট করা মাত্রই ক্লার্ক স্পেসশিপের মধ্যে কিছু একটা দেখতে পায়। কেউ একজন হাঁটাচলা করছে তার ভেতর। অ্যাকচুয়ালি যে ব্যক্তি হাঁটাহাঁটি করছে এটা ক্লার্কের আসল পিতা, জর-এল। আর তাদের প্ল্যানেট এতই উন্নত ছিল যে তারা তখনই এআই এর আবিষ্কার করে ফেলেছিল। আর এটা জর-এল এর এআই ভার্সন, যে আসলে তো জীবিত নেই, কিন্তু তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখনও ভালোভাবে চলছিল। এসবের মধ্যে লুইসও তাকে ফলো করতে করতে সেই স্পেসশিপের মধ্যে চলে আসে। কিন্তু স্পেসশিপের অটোমেটিক ডিফেন্স সিস্টেমে লুইসকে এত জোরে আঘাত করে যে লুইস সেখানেই গুরুতর আহত হয়। এইসব দেখে ক্লার্কও সেখানে চলে আসে। এইভাবে অসহায় একটা মেয়ের বডি থেকে এত ব্লিডিং হচ্ছে দেখে সে তার চোখের লেজার দিয়ে তার ব্লিডিং বন্ধ করে। এর কিছুক্ষণ পর ক্লার্ক পুরো স্পেসশিপ নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু লুইস লেনকে সে বরফের মধ্যেই রেখে যায়। লুইস লেন তার হোম টাউনে এসে তার পার্টনারকে সব কিছু বলে, আর সে যায় এই সমস্ত ঘটনা নিউজ পেপারে আনতে। কিন্তু তার পার্টনার তার মুখে এই সমস্ত কথা শুনে কিছুই বিশ্বাস করে না। অন্যদিকে দেখতে পাই ক্লার্ক তার বাবার এআই ভার্সনের সঙ্গে কথা বলছে, যে জানায় আমাদের গ্রহের নাম ক্রিপ্টন, আর ওই গ্রহে তোমার নাম কার্ল-এল। কয়েক হাজার বছর আগে আমাদের গ্রহ থেকে অন্যান্য গ্রহের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এআই চালিত অনেক স্পেসশিপ আলাদা আলাদা জায়গায় পাঠিয়েছিল, আর তার মধ্যে একটা এটা। আমাদের গ্রহ আর্থ থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল, এমনকি সেখানে বাচ্চা তৈরি করার জন্য মায়ের কষ্ট করা লাগতো না। কিন্তু সেখানে বাচ্চা হওয়ার আগে থেকে ডিসাইড করে ফেলতো কে কি হবে। কিন্তু আমরা তোমার সঙ্গে সেটা কখনো চাইনি। আমরা সব সময় চেয়েছিলাম তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করবে। আমাদের ক্রিপ্টন গ্রহ যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে সেটা আমি খুব তাড়াতাড়ি বুঝে গেছিলাম। আর সেই খবর যখন এল্ডারদের কাছে দিই, তার আগেই জেনারেল জর্ড এসে আমাদের সঙ্গে গাদ্দারি করে। তখন ক্লার্ক জানায়, যদি ক্রিপ্টন গ্রহ পুরোপুরি শেষ হয়ে থাকে তাহলে আমি কি একমাত্র ব্যক্তি যে ক্রিপ্টন গ্রহ থেকে বেঁচে আছে? কিন্তু তার বাবা জানায়, সেটা তুমি বললে বলতে পারো, কিন্তু আমি কখনো তোমাকে সেটা বলতে বলছি না। তুমি যতটা ক্রিপ্টনের বাসিন্দা ঠিক ততটাই পৃথিবীরও। আমি চাই তুমি পৃথিবীতে চাও, আর আমরা ক্রিপ্টনিয়ানরা যেই ভুল করেছি সেই ভুল যেন পৃথিবীর বাসিন্দা না করে সেটাই ওদের বোঝাও। আর তখন জর-এল তার বুকের একটা সিম্বল দেখায়, যেখানে বড় করে এস লেখা ছিল। সে বোঝায় এর মানে হোপ, এটার মানে আশা। আর মানুষ আশা রাখে বলেই বেঁচে থাকে, আর আমি সেটাই চাই পৃথিবীতে গিয়ে তুমি সবার মধ্যে আশা জাগাও। তখন ক্লার্ককে পড়ার জন্য তাকে একটা স্যুট দেখায়, আর তার বাবা তাকে এটাও বলে, পৃথিবী থেকে আমাদের গ্রহের গ্র্যাভিটি অনেক বেশি ছিল, কিন্তু তুমি এই আবহাওয়ার সঙ্গে একদম পরিচিত, তাই এখানে তুমি শক্তিশালী হলেও তোমার মধ্যে এরকম অনেক কিছু আছে যার তুমি কিছুই জানো না এখনো। বাবার কাছে সব কিছু শুনে স্যুট পরে সে নিচে আসে।
বড় বড় জাম্প করে বেশ কয়েকবার সে ওড়ার চেষ্টা করে, কিন্তু অনেকবার বিফল হওয়ার পর একটা সময় সে উঠতে শিখেই যায়। আর এখন ক্লার্ককে বেশ হাসি খুশি দেখতে পাই। এসবের পর সে ঘরে ফিরে আসে তার মায়ের কাছে। খুশি হয়ে তার মাকে বলে, মা, আমি বাবার আশা পূর্ণ করেছি। যেমনটা আমাকে বলেছিল আমার লক্ষ্য খুঁজে বের করার জন্য, আমি পেয়েছি সেই লক্ষ্য। এই কথা শুনে ক্লার্কের মা একটু নিরাশ হয়ে পড়ে, কারণ সে ভাবতে থাকে তাহলে ক্লার্ক আর তার কাছে থাকবে না। কিন্তু ক্লার্ক তাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, আমি এখানেই আছি তোমার সঙ্গেই। অন্যদিকে জর্ড, যাকে বেশ কয়েক বছরের সাজা দেওয়া হয়েছিল, সে এবং তার দল এখন মুক্তি পেয়ে সোজা আসে পৃথিবীর বুকে। পৃথিবীর সমস্ত রকমের নেটওয়ার্ক হ্যাক করে লাইভে এসে বলে, তোমাদের কাছে আমাদের গ্রহের কেউ একজন আছে, আর ভালোই ভালোই তোমরা যদি তাকে আমাকে দিয়ে দাও তো ভালো, না হলে আমি তোমাদের পুরো গ্রহ শেষ করে দেব। আর এই নিউজ ক্লার্কেরও চোখে পড়ে। পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য সে আর্মির কাছে নিজেকে আত্মসমর্পণ করে। আর এর কিছুদিন পর আমরা দেখতে পাই জেনারেল জর্ডেও আসে একটা জায়গায়। শুধু একটা এলিয়েনের কথায় যে সবকিছু হবে সেরকম তো হয় না, তাই পৃথিবী থেকেও সেই জার্নালিস্ট জানায়, আমিও সুপারম্যানের সঙ্গে যাব তাদের স্পেসশিপে। ক্লার্ক চুপচাপ লুইসের কাছে সেই চাবিটা দিয়ে দেয়। ক্রিপ্টোনিয়ানদের চালানো যে কোনো স্পেসশিপ এই চাবির মাধ্যমে চালানো যেত, তাই যে কোনো প্রবলেমে সে যেন এখান থেকে বেরিয়ে যেতে পারে। সেই ছোট্ট স্পেসশিপের মাধ্যমে এবার চলে আসে তারা মেইন স্পেসশিপে জেনারেল জর্ডের সামনে। ক্লার্কের মুখে কোনো রকম মাস্ক না থাকায় সে স্পেসশিপে আসার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে, কারণ এরকম আবহাওয়ায় সে বড় হয়নি। এটা সম্পূর্ণ অন্যরকম আবহাওয়া। জর্ড ক্লার্কে সরাসরি বলে, আমি পৃথিবীর পুরো জনবসতি শেষ করতে চাই, আর এখানে ক্রিপ্টোনিয়ানদের মতো জলবায়ু তৈরি করতে চাই, আর সেজন্য আমার কোডেক্স দরকার। তাই তুমি আমাকে তোমার কাছে থাকা কোডেক্স দাও। কিন্তু ক্লার্ক এই নাম প্রথম শুনছিল। সে বলে, এর ব্যাপারে আমি কিছুই জানি না। তখন জর্ড বলে, ভালোই ভালোই যদি দিয়ে দাও তো ভালো, না হলে তোমার অবস্থা আমি ওটাই করব যেমনটা আমি তোমার বাবার সঙ্গে করেছিলাম। ক্লার্কের আর বুঝতে বাকি থাকে না তার বাবাকে কে হত্যা করেছে। অ্যাকচুয়ালি জর্ডের সাজা ছিল পুরো জীবন মহাশূন্যে ফ্রিজ হয়ে থাকা, আর এখন জর্ড জানায় আমাদের গ্রহ ফেটে যাওয়ার সাথে সাথে আমরাও মুক্ত হয়ে গেছিলাম। আমরা অনেক খুঁজেছি কিন্তু আশেপাশে কোনো গ্রহে কোনো জীবন খুঁজে পাইনি। কিন্তু এত বছর পর যখন প্ল্যানেট আর্থ থেকে আমাদের ওই স্পেসশিপ অন হয়, আমরা সেই লোকেশন ট্র্যাক করে এখানে এসেছি। একথা বলতে বলতে জর্ড ক্লার্কের ব্লাড স্যাম্পল নিতে থাকে। অন্যদিকে লুইসকে একটা জায়গায় বন্দি করে রাখে। লুইস কি করবে ভেবে না পেয়ে সে ক্লার্কের দেওয়া সেই চাবি বের করে, আর পাশেই একটা জায়গায় চাবি লাগানোর জায়গা দেখে সেখানে ফিট করা মাত্রই ক্লার্কের বাবার প্রতিচ্ছবি জরেলের এআইকে দেখতে পায়। জরেল লুইসকে সমস্ত কিছু বুঝিয়ে দেয় আর একটা ছোট্ট স্পেসশিপে বসিয়ে পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আর এরপর জরেল আসে কার্লেল, মানে আমরা যে নামে জানি, ক্লার্কের কাছে। তাকে বলে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার পাশের দেয়াল তুমি ভেঙে দাও। আর ওর বাবার কথা মতো যখনই দেয়াল ভাঙে সে বাইরে সূর্য দেখতে পায়। পৃথিবীতে এত বছর থাকার দরুন ক্লার্কের পাওয়ারই আসতো সূর্যের রেডিয়েশন থেকে, আর সূর্যের আলো তার গায়ে পড়া মাত্রই সে যেন তার সমস্ত এনার্জি ফিরে পায়। যেহেতু ক্লার্কের দৃষ্টিশক্তিও বেশ প্রখর ছিল, সে অত দূর থেকেও দেখতে পায় লুইস স্পেসশিপ কন্ট্রোল করতে না পারায় খুব স্পিডে পৃথিবীর দিকে পড়ছে। ক্লার্কও স্পেসশিপ থেকে উড়ে বেরিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। তো আর যখনই লুইস পৃথিবীতে পড়তো তার আগেই ক্লার্ক তাকে বাঁচিয়ে নেয়। জর্ড এদের পিছু করতে করতে আবার পৃথিবীতে ফিরে আসে। জর্ডের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে সেই স্পেসশিপ পেয়ে যায় যেটার মাধ্যমে ছোট্টবেলায় ক্লার্ক পৃথিবীতে এসেছিল। কিন্তু তার মধ্যেও কোডেক্স খুঁজে না পাওয়ায় ক্লার্কের মাকে ধরে তারা টর্চার করতে থাকে। আর এটা দেখে ক্লার্ক এত রেগে যায়, জর্ড আর ক্লার্কের মধ্যে এবার প্রচণ্ড ফাইট হয়। জর্ডের শক্তি ক্লার্ক থেকে বেশি হলেও ক্লার্ক পৃথিবীতে থাকতে থাকতে এদের জলবায়ুর সঙ্গে মিশে গেছে, তাই পৃথিবীতে ক্লার্কের পাওয়ার জর্ডের থেকে একটু হলেও বেশি। এদের মারামারির মধ্যে জর্ডের মাস্ক ভেঙে যায়, আর তখন জর্ড লক্ষ্য করে পৃথিবীর জলবায়ুতে সে ফাইট করা তো দূরের কথা, এই জলবায়ুতে সে ঠিকঠাক করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। জর্ডের লোকজন ধরাধরি করে তাকে আবার স্পেসশিপে নিয়ে আসে। আর এতক্ষণে জর্ডের সায়েন্টিস্ট বুঝে গেছিল কোডেক্স আর কোথাও না, কোডেক্স সুপারম্যানের রক্তের সঙ্গে মিশে আছে। কারণ জোরেল সুপারম্যানের বাবা, সে এত চালাক ছিল যে কোডেক্স তার সঙ্গে না দিয়ে তার এনার্জি পুরো সুপারম্যানের মধ্যে দিয়ে দিয়েছিল। তাই আমরা আমাদের প্রজাতিকে যদি এগোতে চাই, সুপারম্যানের রক্ত আমাদের চাই। সেটা মৃত জীবিত কোনো ম্যাটার করে না, শুধু আমাদের কার্লেলের রক্ত চাই। জর্জ তার মিশন চালু করে দেয়। পৃথিবীর একদম কোনায় দুটো টাওয়ার বসিয়ে দেয়, আর দুটোই একে অপরের সঙ্গে কানেক্টেড।
আর এই 2 টাওয়ারের মাধ্যমে তার পুরো পৃথিবীর জলবায়ু ক্রিপ্টন গ্রহের মতো করতে থাকে। কিন্তু যত স্পিডে এরা জলবায়ু চেঞ্জ করছিল, সুপারম্যানের একার দ্বারা দুটোকে ধ্বংস করা সম্ভব না। তাই সুপারম্যান মিলিটারি ফোর্সের কাছে তার সেই ছোট্টবেলার স্পেসশিপ দিয়ে বলে, এই স্পেসশিপের মাধ্যমে তোমরা একটা টাওয়ারকে ভাঙো, আর পৃথিবীর বাকির আর এক দিকের টাওয়ার আমি দেখছি। এদের প্ল্যান মতো ঠিক সেরকমই হয়, একদিকে আর্মি আর একদিকে সুপারম্যান। টাওয়ার ভেঙে যাওয়ার পর জর্ড এত রেগে যায় যে সুপারম্যানকে বলে, ক্রিপ্টন আমাদের প্রজাতি, আর তুমি এই মানুষ জাতিকে সাপোর্ট করছো, যেখানে আমি চাইছিলাম আমাদের প্রজাতিকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু তোমার জন্য সব শেষ হয়ে গেছে। আর এই বলে দুজনে খুব ফাইট করতে থাকে। এদের মারামারিতে আশেপাশের সমস্ত বিল্ডিং ভাঙতে থাকে, আশেপাশের লোকদের ক্ষতি হতে থাকে। জর্ড বুঝতে পারে সুপারম্যানের দুর্বলতা এটাই, সে আশেপাশের সমস্ত লোকেদের বাঁচাতে চায়। তাই জর্ড তার চোখের লেজার দিয়ে আশেপাশের লোকদের মারতে থাকে। ক্লার্ক অ্যানি সুপারম্যান ভেবেছিল প্রথম তাকে শুধু থামানোর, কিন্তু ধীরে ধীরে সিচুয়েশন কন্ট্রোল করতে না পারায় সে জর্ডকে মারতে বাধ্য হয়। কিন্তু মিলিটারি এখনও ভয় পাচ্ছে সুপারম্যানকে নিয়ে, কারণ এত পাওয়ার পৃথিবীর জন্য নয়। সুপারম্যান চাইলে পুরো পৃথিবীকে তার কন্ট্রোলে করে নেবে। তাই এই ক্রিপ্টোনিয়ান সুপারম্যান তাদের নিজের মনে হচ্ছিল না। কিন্তু সুপারম্যান এসে তাদেরকে তখন বোঝায়, এই পৃথিবীর জমি যতটা তোমার ততটা আমারও, কারণ ছোট্টবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি। আর এটা আমার থেকে ভালো তুমি গভর্নমেন্টকে বোঝাতে পারবে। আমি এই পৃথিবীকে ধ্বংস করতে না, এদের মনে আশা জাগাতে এসেছি। আমি প্রোটেক্ট করতে চাই পৃথিবীকে। আর এসবের পর সুপারম্যান সেখান থেকে চলে যায়। আর শেষে আমরা দেখতে পাই সুপারম্যান তার স্যুট ছেড়ে নতুন একটা চাকরি নিয়েছে, যেখানে সে একটা রিপোর্টার হিসাবে লুইসের সঙ্গে কাজ করে। আর লুইস এটা বুঝতেও পারে না যে ক্লার্কই সুপারম্যান। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।